আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। হাম আক্রান্ত হয়ে গেল মাসে মারা গেছে ৩২ শিশু। রাজধানী ঢাকা ছাড়াও রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন জেলায় এই রোগ ছড়িয়েছে। স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ২১ শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ছাড়াও বিভিন্ন জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৬ বা তারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও সিলেটে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি হাম। গত ১০ দিনের ব্যবধানে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন হাসপাতালে অন্তত ৫ শিশুর মৃত্যু হয়েছে নিউমোনিয়া ও ১ শিশুর মৃত্যু হয়েছে হাম আক্রান্ত হয়ে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে গত ৩ মাসে মারা গেছে ৫ শিশু। হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। গত এক সপ্তাহে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা থেকে ৩৫টি এবং বিভিন্ন উপজেলা থেকে ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নগরের ৬ জন এবং জেলার ২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নগরের একজন শিশুর শরীরে রুবেলাও পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি বেশিরভাগ শিশুর বয়স ১৫ মাসের নিচে। হামের টিকা দেয় তো, হামের টিকা তো ছিল না, দিবে কোথেকে? হামের টিকা দেয় নাই, আপনার টিকা পাইছে ৮ তারিখ, ২৮ তারিখ থেকে আমরা এখানে ছিলাম। সর্দি কাশি এখন রয়ে গেছে, চিকিৎসা চলতেছে মোটামুটি, বা এখন পর্যন্ত ভালো আছে। ৭৫ জন শিশুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান এ পরিচালক। আতঙ্কিত হওয়ার কিছু নয়, যদি ওই কমপ্লিকেশন যদি না হয়, মিজেলসের কমপ্লিকেশন হচ্ছে নিউমোনিয়া, যদি সাথে ডায়রিয়া থাকে, এনকেফেলাইটিস হয়। এনকেফেলাইটিস হচ্ছে ৩টার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে এখন হাম রোগীর চাপ চরমে। কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডকে অস্থায়ী আইসোলেশন ইউনিট করা হলেও সেখানেও নেই পর্যাপ্ত জায়গা। প্রতিনিয়ত বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী অতিরিক্ত চাপ, রোগীর কারণে কি হয়, ভালোভাবে নার্সের পায় না, সেবা পায় না। যারা ভ্যাকসিন পায়নি তাদের ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে বলে জানান সিভিল সার্জন। স্বাস্থ্য সবাই মিলে হচ্ছে কার্যক্রম চালাচ্ছে, ইনশাল্লাহ এটা দ্রুততার সাথেই হচ্ছে কন্ট্রোলে আসবে চলে। সরকারি হিসেব অনুযায়ী সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম রোগের লক্ষণ নিয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছেন ৩৯ জন রোগী। ২২ জনের ভিতরে ৩ জনের অবস্থা একটু আশঙ্কাজনক। তাদের একজনের হৃদযন্ত্রের সমস্যা আছে, আরেকজনের কিডনিজনিত সমস্যা আছে এবং আরেকজনের একটু শ্বাসকষ্ট বেশি এবং তাদের চিকিৎসা চলমান। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, টিকার ঘাটতি, ব্যবস্থাপনায় ভাঙন, হামের দাপট আর সরকারের অবহেলায় সংকটের মুখে পড়েছে জনস্বাস্থ্য। লিওন আজাদ, আরটিভি। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, একটু জানাবেন যে চট্টগ্রামে এই হাম সংক্রমণের যে পরিসংখ্যান সেটি এবং সেই সাথে এই সংক্রান্ত যে সেবাগুলো রয়েছে সেখানে কোনো সংকট আছে কিনা? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু দিন দিন হাম আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলছে। সেটা দিয়ে আসলে কিছুটা নিয়ন্ত্রণ করা যাবে সেটা কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের দুটি রুমের মধ্যে। এই যে দুটি রুম আসলে করা হয়েছে শুধুমাত্র হাম আক্রান্ত যারা রোগী শিশু আসছেন তাদেরকে কিন্তু এই রুমগুলিতে রাখা হয়েছে এবং এখানে কিন্তু বাইরে থেকে যারা আসছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না, এমনকি আসলে কোনো গণমাধ্যম কর্মীকেও কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন না। এবং একটা তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই পর্যন্ত চট্টগ্রামে কিন্তু ৭৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। যেহেতু আসলে চট্টগ্রামে এরকম পরীক্ষা করার কোনো মেশিন বা ল্যাব নেই, নমুনা নিয়ে ঢাকা পাঠাতে হচ্ছে। ঢাকা থেকে পরীক্ষার রেজাল্ট আসার পরে কিন্তু আসলে বোঝা যাচ্ছে এগুলি কি আসলে হামে আক্রান্ত হয়েছে নাকি অন্য কিছুতে আক্রান্ত। এটা রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এর ভিতরে চট্টগ্রামে ৭ জন রোগী, ৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছেন এবং ১ শিশু রুবেলায় আক্রান্ত হয়েছেন। তবে ডাক্তাররা বলছেন আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডকে কিন্তু হাম কর্নার করেছেন। যারাই আসছেন তাদেরকে দ্রুত তারা সেবা দেওয়ার চেষ্টা করছেন। গতকাল কক্সবাজার থেকে এক শিশু
শিশু এসেছিলেন 8 মাস বয়সী সেই শিশু কিন্তু রাতেই এসেছিলেন এবং সকালবেলা তিনি মারা গেছেন এবং ডাক্তাররা বলেছেন সেই রোগীর অবস্থা খারাপ ছিল, তাকে প্রথমে সরকারি কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এর পরপরই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আনা হয়, সেখানে তারা আইসিইউতে রাখা হয়েছিল, আইসিইউতে ভোরবেলা তিনি মারা যান। তবে এখানে একটা পরিসংখ্যানে দেখা যাচ্ছে যারাই হামে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগই কিন্তু দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে কক্সবাজার, চকরিয়া, রামু এইসব এলাকা থেকে আসতেছেন। যেহেতু এই চলতি বছরের 10 জানুয়ারি সর্বপ্রথম রোহিঙ্গা ক্যাম্পে পর থেকে কিন্তু আসলে চট্টগ্রামে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়ে চলছে। তবে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু সরকার চট্টগ্রাম মেডিকেল কলেজের পক্ষ থেকে কিন্তু খুব উদ্যোগ নেওয়া হয়েছে, যারা আক্রান্ত হয়ে আসছেন তাদেরকে কিন্তু খুব দ্রুত সেবা দিতেন। তবে একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকেরই একটা অভিযোগ, সেটি হচ্ছে যে চট্টগ্রামে এত বড় একটা হাসপাতাল কিংবা অনেকগুলো হাসপাতাল রয়েছে, কোনোটাতেই কিন্তু আসলে হাম রোগীদের যেই পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই ল্যাব কিন্তু এখানে নাই, সেই জন্য কিন্তু অনেক দীর্ঘ সময় লেগে যাচ্ছে এগুলি ফলাফল আসতে। তাই এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, আপনি যেখানে রয়েছেন সেখানে সর্বশেষ পাওয়া যে খবর সেই অনুযায়ী কতজন রোগী এখন চিকিৎসা নিচ্ছেন এবং আইসিইউর যে সুযোগ সুবিধা সেটি পর্যাপ্ত কিনা? তানি, আপনি যেমনটি বলছিলেন, চলতি মাসের শুরু থেকে কিন্তু দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সেই অনুযায়ী দেশের যে বিশেষায়িত যে হসপিটাল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ শিশু হসপিটাল, এখানে কিন্তু রোগীদের কিন্তু উপচে পড়া ভিড় এখানে দেখা যাচ্ছে। পাশাপাশি মহাখালী সংক্রামক ব্যাধি হসপিটালেও কিন্তু ভর্তি রোগীরা রয়েছেন এবং হামে ঢাকার মধ্যে কিন্তু হামে আক্রান্ত রোগীর সংখ্যা সব থেকে বেশি কিন্তু মহাখালী সংক্রামক ব্যাধি হসপিটালে এবং শিশু হসপিটালেও কিন্তু বেশ কিছু হাম আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে। এবং এখানে আমরা যেটা আইসিডিডিআরবির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা কিন্তু হামের রোগীদের যে বিশেষ করে যারা 9 মাসের কম বয়সী শিশু যারা রয়েছে, তারা ভ্যাকসিনের আওতায় আসেনি, তাদের জন্য কিন্তু উন্নত চিকিৎসার জন্য আইসিডিডিআরবি থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে এবং বিশেষায়িত হসপিটালগুলো তাদের এই শিশুদের মৃত্যুহার কমিয়ে আনার জন্য কিন্তু তারা বিশেষভাবে এখানে তারা চিকিৎসা দিচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা গতকালকে যে রিপোর্টটি আমরা জানতে পেরেছি, এই হসপিটালে রোগীর ভর্তি সংখ্যার পাশাপাশি কিন্তু 6 জন শিশু শেষ পর্যন্ত কিন্তু তাদের মৃত্যুর সংবাদ আমরা জানতে পেরেছি। এবং এখানে সার্বিক যে ব্যবস্থাপনা, ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা কিন্তু রোগীর প্রতিটি বাচ্চার জীবন রক্ষার জন্য তারা তাদের সর্বোচ্চ চিকিৎসার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তানি, এই ছিল শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। তানি। সায়েম, ধন্যবাদ আপনাকে। এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, আছে পর্যাপ্ত মজুদও। তারপরেও রাজধানী জুড়ে পেট্রোল পাম্পগুলোতে দেখা দিয়েছে তেলের কৃত্রিম সংকট। কোথাও সীমিত সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না চালকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরছেন। তবে পাম্প মালিকদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতিরিক্ত চাহিদা ও প্রয়োজনের চেয়ে বেশি মজুতের প্রবণতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। নর্মাল সময় যে পরিমাণ আমাদের চাহিদা ছিল বা এসব, সেই পরিমাণ এখনও চাপ পাচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে কি, আগে হয়তো যে মোটরসাইকেল আলা 150, 200, 300 টাকা তেল নিত, কিন্তু এখন যায় দেখেন কোনো লোক ট্যাঙ্কি ফুল ছাড়া বলে কেন, সবাই ট্যাঙ্কি ফুল ট্যাঙ্কি। এই মুহূর্তে রাজধানীর ট্রাস্ট তেল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, একটু জানাবেন যে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, অথচ আমরা পাম্পে এবং যারা চালক রয়েছেন তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি তেলের সংকট। আপনি সরেজমিনে কি দেখতে পাচ্ছেন, আসলে যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি জানাবেন।
যেমনটি বলছিলেন যে আসলে সরেজমিনে আমরা বিভিন্ন পাম্প ঘুরেছিলাম এবং বর্তমানে অবস্থান করছি এলেনবাড়ি তেজগাঁও যে ট্রাস্ট ফিলিং স্টেশন সেখানে, এবং সেখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি যে দীর্ঘ লম্বা লাইন। অর্থাৎ আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে, এবং আমরা যখন তাদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা তাদের যেই তেল কিংবা যে ফুয়েল সেটি কিন্তু আসলে তারা পাচ্ছে না এবং পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না। অর্থাৎ এই ট্রাস্ট ফিলিং স্টেশনে কিন্তু আসলে তারা সম্পূর্ণ তেল পাচ্ছে না। আমরা যদি একজন যিনি বাইকার রয়েছেন তার সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে আসলে আপনি এখানে আসছেন, পর্যাপ্ত পরিমাণে ফুয়েল পাচ্ছেন কি? হ্যাঁ, এখানে ট্যাঙ্কি ফুল করে দেওয়া হচ্ছে, জাস্ট একটু কষ্ট হলেও ফুল করে নিতে পারছি, এটা ভালো লাগতেছে। অভিযোগ আসছে যে আসলে এই জ্বালানি সংকট, আসলে জ্বালানি সংকট দেখছেন কিনা? জ্বালানি সংকট আসলে তো অনেক পাম্পগুলি বন্ধ, কিন্তু ট্রাস্টে আমরা পাচ্ছি এবং আমাদের চাহিদা মতোই পাচ্ছি। যেমনটি বলছিলাম যে আসলে এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে শুরু করে দেশে বেশ কিছু ফিলিং স্টেশনে কিন্তু আসলে তারা বলছেন যে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু কৃত্রিম সংকট কিন্তু আসলে তৈরি করে ফেলেছেন বেশ কিছু ভোক্তা। তো আসলে সর্বশেষ পরিস্থিতি যদি এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আপনাকে জানাতে চাই যে এখানকার পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে এবং সে অনুযায়ী তারা সাপ্লাই দিতে পারছেন গ্রাহকদেরকে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এদিকে কুড়িগ্রামে চাহিদার চেয়ে তেল সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে ফিরছেন খালি হাতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল পাচ্ছেন না বাগেরহাটের মানুষ। বরগুনার পাথরঘাটায় তেলের সংকটে সাগরে যেতে পারছেন না মাছ ধরার ট্রলার। ভোলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 9,100 লিটার ডিজেল সহ আটক এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড ও নগদ 6,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 4টি কোম্পানিকে জরিমানা করা হয়েছে ঝিনাইদহে। 5,000 লিটার তেল সহ একজনকে আটক করা হয়েছে মেহেরপুরে। এ বিষয়ে আরো তথ্য জানতে বাগেরহাট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শামসুর রহমান। শামসু, তেলের কৃত্রিম সংকট নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় অবৈধভাবে মজুদ করতে দেখছি, আপনি কি বাস্তবতা দেখছেন? তানি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, বাগেরহাটে কিন্তু যে সারা দেশে নেয় বাগেরহাটে কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট রয়েছে। আমরা গত কয়েকদিনে দেখেছি বাগেরহাটে যে লম্বা লাইন দিয়ে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তারা কিন্তু এখন যে আমরা বাইকাররা সকাল থেকে এসেই কিন্তু লম্বা লাইন দিচ্ছে। আমি যে পাম্পটিতে আছি এটি হচ্ছে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের সরবরাহকারী প্রতিষ্ঠান, তার খান জ্বালানি ফিলিং স্টেশন। এখানে কিন্তু ব্যাপক যে লম্বা লাইন রয়েছে। আমরা এখানে যে প্রাইভেট কার এবং বাস সহ বিভিন্ন যে রাস্তার পাশে বড় বড় লম্বা লাইন লক্ষ্য করেছি এবং সকাল থেকেই যে এরা ভোরে এসে এখানে লাইন দিচ্ছে এবং পর্যাপ্ত তেল পাচ্ছে না বলে তো অভিযোগ করছেন। তবে এখানে কিন্তু ব্যাপক যে বিশৃঙ্খলা তৈরি করছে গ্রাহকরা। তারা বলছে যারা তেল পাচ্ছে না, কিন্তু পাম্প কর্তৃপক্ষ বলছে যে তারা পর্যাপ্ত তেল সরবরাহ করার চেষ্টা করছেন। আমরা এখন কথা বলার চেষ্টা করবো এই পাম্পে নিয়োজিত ট্যাগ অফিসার মনিরুজ্জামান, তিনি আমাদের জানাবেন এখন সর্বশেষ কি অবস্থা এখানে। ধন্যবাদ আপনাকে। আমরা গতদিনের থেকে আজকে অনেক তেল বেশি আসছে। আমরা চেষ্টা করছি, এখানে আমাদের উপজেলা প্রশাসন চেষ্টা করছে, প্রশাসক আপনার এখানে পুলিশ প্রশাসন চেষ্টা করছে, তেল পাম্প চেষ্টা করছে যথারীতি সুন্দরভাবে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে তেল দেওয়ার আমরা অনেকটা চেষ্টা করে যাচ্ছি। উপজেলা প্রশাসন এ বিষয়ে তৎপর আছে। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি যে গত দিনের থেকে আজকে আরও বেশি তেল আসছে। আশা করি আজকে যারা লাইনে আছে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে এবং আমরা সকলকে পর্যাপ্ত তেল মোটামুটি দিতে পারবো। প্রত্যেকের আমরা 300 টাকা করে তেল দিচ্ছি। এখনও আপনি দেখতে পাচ্ছেন অনেক লাইন আছে, তবে আমরা ইনশাল্লাহ তেল দিতে পারবো আশা করি আর কি। যেটা আছে পর্যাপ্ত আছে, তেল দেওয়া যাবে সবাইকে। ধন্যবাদ। আমরা উনি যেমনটি বলছিলেন গত কয়েকদিনে কিন্তু যারা গ্রাহক আছে তেল নিতে গ্রাহক, তারা কিন্তু আমাদের অভিযোগ করেছিলেন যে তারা পর্যাপ্ত তেল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। এবং শুধু এই পাম্প নয়, বাগেরহাটের অন্য যে পাম্পগুলো আছে সেই পাম্পগুলোতে কিন্তু একইদারে লম্বা লাইন আমরা লক্ষ্য করেছি এবং সকল পাম্পে কিন্তু তেল ঠিকমতো সরবরাহ করা হচ্ছে না বলে আমাদের গ্রাহকরা অভিযোগ করেছেন। কিন্তু মোটর সাইকেল নয়, এখানে কিন্তু ডিজেল চালিত যেসব যান আছে তারাও কিন্তু এভাবে এক পাম্প থেকে আরেক পাম্পে যাচ্ছেন বলে আমাদেরকে তারা বলেছেন এবং তারা বলছেন যে তারা এতে কিন্তু তাদের যে যাত্রী তাদেরকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। তো তা নিয়ে এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত একটি স্মৃতিস্তম্ভ নিয়ে চলছে আলোচনা সমালোচনা, যেখানে 52 ও 71-এর চেয়ে উঁচু করে দেখানো হয়েছে 24-এর ছাত্র আন্দোলনকে। তবে বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলরের বক্তব্য, উচ্চতার মাধ্যমে মর্যাদা নয়, প্রত্যাশার দিকটি বোঝানো হয়েছে। রাঙামাটি প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। 24-এর গণ অভ্যুত্থানের পর রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বিভাগের অধ্যাপক ডক্টর আতিয়ার রহমান। 2025 সালের 20 মার্চ 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর ছাত্র আন্দোলনকে স্মরণীয় করে রাখতে 20 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেন এই স্মৃতিস্তম্ভটি, যেখানে আয়তাকার একটি দেয়ালে ভাষা আন্দোলন, 7টি ফলকে 7 বীর শ্রেষ্ঠ ও সবচেয়ে উঁচু একটি ফলক দিয়ে 24-এর ছাত্র আন্দোলনকে প্রতিকায়িত করা হয়। কিন্তু 52 ও 71-এর চেয়ে 24-কে বড় করে দেখানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ ও স্থানীয় মুক্তিযোদ্ধারা। একটা গোষ্ঠীর, একটা দলের যে প্রবণতা ছিল যে 71-কে 24 দিয়ে ঢাক দেবে, সেই জিনিসটাই আমরা এখানে প্রতিফলন দেখলাম। কেমন দেখলাম যে আমরা 71-কে ছোট করে 24-কে বড় করে দেখানো হলো। 71-কে বাদ দিয়ে কখনো একটি দেশ, আমাদের যে দেশ, এটাকে আপনি অস্বীকার করবেন? 24-এর সাথে এই যে 71-এর মিলান, সেটা কখনো মানানসই নয়। স্মৃতিস্তম্ভটি সংস্কারের দাবি মুক্তিযোদ্ধা সংসদের। 71-এর বিপক্ষে, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে এটাই প্রমাণিত করেছে তিনি কাজের মাধ্যমে। এই মনুমেন্ট অচিরেই পুনঃস্থাপন করে 71-এর মর্যাদাকে উজ্জ্বল করবে বলে আমরা আশা করি। উপাচার্যের দাবি, 24-এর প্রতি প্রত্যাশা বেশি থাকায় এটিকে উঁচু করে দেখানো হয়েছে। কিন্তু প্রত্যাশা প্রাপ্তি এখন আর আমাদের কাছে 71-এর প্রত্যাশা নেই, লোকেরা তাই আশা করে। কিন্তু 24-এর পরে লোকেরা এখন 24-এর পর থেকে আশা করে, যেটা 71 সেখানে মার্চ হয়ে গেছে। তো সেই জায়গাতে আমরা গ্রহণ করেছি, গ্রহণ করবার পরে মনুমেন্টটা দাঁড়িয়েছে। 24-কে স্মরণে রাখতে গিয়ে জাতীয় জীবনে 52 ও 71-কে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করছেন সবাই। সাকিব আল হাসান, RTV। এবার ইরান যুদ্ধ প্রসঙ্গ। আগামী 2-3 সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তার কোনো আস্থা নেই এবং ওয়াশিংটন থেকে বার্তা পেলেও কোনো আলোচনা চলছে না। সংকট সমাধানে টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতের গত 1 মাসে একাধিকবার যুদ্ধবন্ধের আশ্বাস দিয়েও বাস্তবে যুদ্ধ থেকে পিছু হটেনি যুক্তরাষ্ট্র। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবারও যুদ্ধ থেকে সরে আসার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানে আক্রমণাত্মক কার্যক্রম গুটিয়ে ফেলা হচ্ছে এবং আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই অভিযান শেষ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, নির্দিষ্ট সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় তারা এখন এই যুদ্ধ শেষ করার কথা ভাবছে। তবে এই সময়ের মধ্যে ইরান কোনো পাল্টা পদক্ষেপ নিলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধ শেষ করতে চাইলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন, এখনও তেহরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। ইরানি পক্ষ থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ইরান এখনও শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম। যদিও এসব আশ্বাসে একদমই কমেনি পাল্টাপাল্টি হামলা। ইরানের ইস্পাহান প্রদেশের মোবারাকা ইস্পাত কারখানার পর এবার বরুজেন শহরের সেফিদাসত ইস্পাত কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটেছে। IRGC জানিয়েছে, ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলায় পরিবারসহ নিহত হয়েছেন সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এজঘানি। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী সহ নিহত হয়েছে অন্তত 8 জন।
এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরুরি ভিত্তিতে সংঘাত থেকে সরে আসার পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পোপ চতুর্দশ লিও। সামিউল শিহাব, RTV। সুন্দরবনে আজ থেকে শুরু হচ্ছে 2 মাস ব্যাপী মধু আহরণ মৌসুম। এটি চলবে আগামী 31 মে পর্যন্ত। এবছর সুন্দরবন পূর্ব বন বিভাগ 700 কুইন্টাল মধু এবং 300 কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মৌয়ালরা নৌকা মেরামত ও মধু আহরণের সরঞ্জাম প্রস্তুত শেষে মধু সংগ্রহের পাস নিয়ে আজ সুন্দরবনে যাবেন। তবে এবছর মৌয়ালরা বনদস্যু বাহিনীর অপহরণের শঙ্কায় আছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা জানিয়েছেন, মৌয়ালদের 14 দিনের পাস দেওয়া হয়েছে। তাদের জন্য 10টি বিশেষ নির্দেশনা রয়েছে। এছাড়া বনদস্যু আতঙ্কের বিষয়টিও জানিয়েছেন তিনি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। সম্প্রতি দেশে হামের সংক্রমণ বাড়তে থাকায় বিশেষ ব্যবস্থায় 6 মাস বয়সী শিশুকে হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুনের প্রথম সপ্তাহ থেকে মাসব্যাপী এই কর্মসূচির আওতায় প্রায় 2 কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে 9 মাস বয়সে শিশুদের হামের প্রথম ডোজ এবং 15 মাসে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। তবে চলমান পরিস্থিতিতে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ এই ক্যাম্পেইনের আওতায় বয়সসীমা বাড়ানো হয়েছে। ফলে 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা এই টিকা পাবে। ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী অভিভাবকদের জানানো হবে। রাজধানী জুড়ে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে দখলদারদের উচ্ছেদ কর্মসূচি পালন করছে ডিএমপি। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট সিজন পয়েন্ট এলাকায় আছেন সহকর্মী আব্দুর রহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রহিম, উচ্ছেদ অভিযান শুরু হয়েছে কিনা এবং ফুটপাতের পাশাপাশি ফুটওভার ব্রিজেও এই অভিযান পরিচালিত হবে কিনা বিস্তারিত জানাবেন। আজকে ট্রাফিক বিভাগের 8টি বিভাগে কিন্তু তারা একযোগে ফুটপাত দখলমুক্তকরণের জন্য অভিযান পরিচালিত হবে আর কিছুক্ষণ পরে। এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষভাবে যারা পাওয়ারফুল কিছু ব্যবসায়ী রয়েছে যারা অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছে এবং বিশেষভাবে যারা কাপড় ব্যবসায়ী রয়েছে, চা দোকানি সহ বিভিন্ন ওয়ার্কশপ এবং বড় বড় রেস্টুরেন্টগুলো তারা রেস্টুরেন্টের বাইরে তারা অবৈধভাবে কিন্তু ফুটপাত দখল করে রেখেছে এবং যার জন্য কিন্তু পথচারীদের রাস্তা পারাপারে চলাচলে কিন্তু খুব সমস্যা হয়ে থাকে এবং এটির জন্য কিন্তু সড়কে অ্যাক্সিডেন্ট অসংখ্যভাবে বেড়েছে। সেটিকে পথচারীদের যাত্রা সহজ করানোর জন্য কিন্তু ট্রাফিক বিভাগ গত 23 তারিখ কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছিল, যার মাধ্যমে জানানো হয়েছে যে আগামী 1 তারিখ তথা আজকে থেকে কিন্তু আজকের মধ্যে তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান যদি সরিয়ে নেয় তো নিবে, না হলে কিন্তু আজ থেকে অভিযান পরিচালিত হবে এবং তারা দেখবে না যে কে রয়েছে সেখানে বা সে কে কোন দলের রয়েছে এবং এইটি কিন্তু সাধারণ জনগণের জন্য কিন্তু উন্মুক্ত করবে এই ফুটপাতগুলো, এমনটি কিন্তু বলা হয়েছে। সব মিলিয়ে আগামী 5 তারিখ কিন্তু চলবে প্রতিদিন এই অভিযান। 5 তারিখের মধ্যে রাজধানী ঢাকার প্রত্যেকটি ফুটপাত কিন্তু তারা দখলমুক্ত করবে বলে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।